প্রথম অ্যাসাইনমেন্টেই সাকসেসফুল মোহাম্মদ আশরাফুল। চুক্তিটা হচ্ছে আরও লম্বা সময়ের জন্য, থাকবেন হয়তো 2026 বিশ্বকাপের পরেও 2027 পর্যন্ত। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলা যোগে। ধন্যবাদ। মোহাম্মদ আশরাফুল এই সিরিজের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। প্রথম দিকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মোটামুটি বলা যেতে পারে যে তিনি সফল, কারণ আমরা দেখতে পেলাম যে টেস্ট সিরিজ জিতলেন, টি-20 তো আসলে আইরিশদের কাছে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়ে আসলেন। আপাত দৃষ্টিতে মোহাম্মদ আশরাফুলকে কেমন দেখলেন এই সিরিজটাতে? প্রথমত হচ্ছে যে আপনি যেগুলো বলেছেন এই সবই আসলে খুব দেখার পরিসংখ্যানের স্ট্যাটিস্টিক্স, কিন্তু আশরাফুল যে কথাটা বলছিলেন খুব ইম্পর্টেন্ট, যে এই সময় আসলে কোচদের কাজ কি থাকে, খেলোয়াড়দের মানসিকভাবে একটু কনফিডেন্স বুস্ট আপ করা এবং কোনো সামান্য দু একটা জায়গায় ধরিয়ে দেয়া, যেটা তিনি জয়ের কথা এক্সাম্পল দিয়েছেন। তো এই সমস্ত দিক বিবেচনা করলে আশরাফুল তো ভালো যে করেছেন সেটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার উপর আস্থা রেখেছে। যদিও তার সঙ্গে যখন প্রথম এই কন্ট্রাক্টটা করা হয় তখন এটা আলোচনায় ছিল যে শুধু এই সিরিজের জন্য এটা করা হচ্ছে, বাট ইফ ইট ওয়ার্কস তাহলে এটা আরও লঙ্গার টাইমের জন্য করা হবে এবং সেটাই করা হলো। প্রবাবলি 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে রেখে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ এখন হচ্ছে ক্রিকেট বোর্ড যেটাই চিন্তা করছে একটু বড় সময়ের জন্য, অল্প টাইমের জন্য, যেটা সাধারণত করা হয় বাংলাদেশ ক্রিকেটে সেটা না। সো ওভারঅল আশরাফুলের পারফরমেন্স যদি আপনি কাগজে কলমে দেখেন বেটার, এবং তার জন্য খুব লাকি যে তিনি আয়ারল্যান্ডের মতো একটা দলের সঙ্গে তার সিরিজের বা ক্যারিয়ারটা শুরু হয়েছে কোচিং, ফলে সেদিক থেকে চিন্তা করলে এখন পর্যন্ত তো সফল, কিন্তু আমার মনে হয় তার মেইন চ্যালেঞ্জ হবে সামনে। আপনি যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাবেন তখন আসলে আপনার এই পারফরমেন্সটা নিয়ে বেশি অ্যানালাইসিস হবে, যেটা সালাউদ্দিনের ক্ষেত্রেও হয়েছে। আপনি জানেন সালাউদ্দিন শুরু করেছিল, সবাই খুব হাইলি রেট করছিলেন তাকে, যত সময় গড়িয়েছে তিনি কিন্তু তত বেশি আতশ কাছের নিচে এসেছেন, সমালোচনা হয়েছে, এবং সেই জিনিসটা আশরাফুলের ক্ষেত্রে আসলে সেটা একই সাথে আমার মনে হয় সামনের দিনগুলোতে অপেক্ষা করছে। মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র মানে তিনি জমা দিয়েছেন, সেটা গৃহীত হয়নি। তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হবে, যেমনটা চুক্তিতে আছে 2027 বিশ্বকাপ পর্যন্ত তিনিও হয়তো দায়িত্ব সামলাবেন, তেমনটাই গতকালকে নাজমুল আবেদিন ফাহিম আভাস দিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমাদের মোহাম্মদ সালাউদ্দিন তিনি যে পরিমাণ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এশিয়া কাপের পরপরই, এখন বিসিবি চাইলেও কি সেই মেন্টালিটি নিয়ে, সেই স্পিরিট নিয়ে আসলে জাতীয় দলের সাথে তার কাজ করা পসিবল হবে? এবং আশরাফুল যেহেতু দলে ঢুকেছেন, প্রবাবলি হবে, কারণ হচ্ছে দিন শেষে সবাই আসলে প্রফেশনাল, পেশাদার। আপনি কাজ করবেন, তার বিনিময়ে স্যালারি পাবেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে মোহাম্মদ সালাউদ্দিন সেটাই করবেন। এখন যেটা বিষয়টা হচ্ছে যে তিনি আসলে তার ইমোশনটাতে কতটা প্রভাব ফেলতে পারে, কারণ তার ডিসিশনটা যে ইমোশনালি ছিল সেটা মোটামুটি স্পষ্ট, এবং সেখান থেকে আবারও তাকে কামব্যাক করানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে আমার মনে হয় সফল হয়েছে, এবং তারাও এক্ষেত্রে চেয়েছে সালাউদ্দিনকে আরেকটু সময় দিতে, আরেকটু দেখতে। এবং সালাউদ্দিনের সঙ্গে আশরাফুলের কেমিস্ট্রিটা কেমন হয় সেটাও ছিল আরেকটা বোঝার ব্যাপার বাইরে থেকে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আর বাইরের কোনো বিদেশি কোচের আনার ঝামেলায় বা ঝক্কিতে যেতে চায়নি, যেহেতু সালাউদ্দিন প্রুভেন, এবং যেহেতু এই ঘরোয়া ক্রিকেটার অনেক ক্রিকেটারকে নিয়ে, ন্যাশনাল টিমের এই ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করেছেন। আমরা শুধু জাকের আলীর কথাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি সালাউদ্দিনের সঙ্গে আরও অনেক ক্রিকেটারই কাজ করেছেন দিনের পর দিন, ফলে তাকে আসলে আরেকটু সময় বোধহয় তিনি রিজার্ভই করেন এবং সে কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ওইটাই হচ্ছে বিষয় যে তিনি আসলে ফুল পেশাদারিত্বের সঙ্গে ইমোশনাল তার যে লেটসে যে বোঝাপড়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, আই হোপ যে সেটা তিনি পুরোপুরি কাটিয়ে ওঠে তার কাজে মনোনিবেশ করতে পারবেন। আমরা দেখতে পেলাম যে মাত্র একটা সিরিজ যেখানে দুজনে একসাথে কাজ করলেন, আশরাফুল এবং সালাউদ্দিন। সামনে তো লম্বা সময় আছে এবং ক্রুশাল টাইম সামনে আমাদের, 2026 টি-20 বিশ্বকাপ, এরপরে 27 ওয়ার্ল্ড কাপ। সো স্বার্থের দ্বন্দ্বের কথা যদি আমরা বলে থাকি, যে আগামীতে এমন কোনো সমস্যা যদি সামনে চলে আসে যে স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা, যে আশরাফুল এবং সালাউদ্দিন কাজ করতে পারছেন না, সেখানে ইউএসটিক প্রবলেম থাকতে পারে, বাংলাদেশ ক্রিকেট তো এগুলো আর নতুন নয়, সেক্ষেত্রে তখন যদি এই প্রবলেমটা সামাল দিতে হয় বিসিবিকে এই দুটো বিশ্বকাপের মাঝখানে, এটা কি আসলে একটা ট্রাবল সৃষ্টি করবে কিনা? এক্ষেত্রে আসলে অবভিয়াসলি একটা টিমে যখন পার্থ অনেকজন থাকে তাদের রোলটা আসলে নির্দিষ্ট করে দেয়া থাকে কে কোন, সো কেউ কারো ওপর ওভারল্যাপ আই হোপ যে করবে না। এটা করতে গেলেই আসলে তখন ওই স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিন্তু ওভারঅল বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন আপনি এই মাত্র 11 বা 15 জন ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন, এবং সেখানে আসলে এটা কোনোভাবে আসা উচিত না, অবশ্যই যে যার রোলের মধ্যে থেকে যার কাজটা ঠিকঠাক মতো করবেন। এখন এই দুজনের উপরেই কিন্তু একজন আছেন হেড কোচ, তো প্রায়শই আমরা মনে হয় যেন হেড কোচের চেয়ে বোধ হয় বাকিরা অনেক বেশি অ্যাক্টিভ বা কথা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের যেভাবে হয় সেভাবেই চলা উচিত। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সবসময় টিম ম্যানেজমেন্ট, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা টিমের সঙ্গে সংশ্লিষ্ট না একেবারে, তারাও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যান কোচদের চেয়ে, অনেক মতামত দেন, বাইরে থেকে অনেক কিছু ঠিক করেন। এই সব কিছুর বাইরেও আমি নিশ্চিত যে সালাউদ্দিন যেরকম তার রোলটা জানেন, আশরাফুলও তার রোলটা জানেন, এবং এটা তার ফার্স্ট সিরিজ ছিল, সো প্রবাবলি তিনি সামনের দিনে তিনি আরও বরং সালাউদ্দিনের কাছ থেকে যত বেশি সম্ভব
শিখতে চাইবেন বা বুঝতে চাইবেন, পেতে চাইবেন যে অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম হাউ ইট ওয়ার্কস। সালাউদ্দিন এক্ষেত্রে তার কাজটা তো করবেনই, একই সঙ্গে আশরাফুলকে তিনি আসলে হেল্প করতে পারবেন। এক্ষেত্রে দুজনের প্রতিদ্বন্দ্বী ভাবার তো কোনো কারণই নেই, বরং দুজনের সহকর্মী অবভিয়াসলি। কোরামের যে কথাটা বারবার চলে আসে যে ন্যাশনাল টিমে ড্রেসিং রুমে কোরাম করা হয়, একটা ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ারদের আসলে সুযোগ দেওয়া হয় বেশি, যত ভুল করুক না কেন। যেমন জাকির আলী কথাই আমরা বলি, আমরা দেখতে পেরেছি শারজাতে জাকির আলী একের পর এক ভুল করেছেন, তাকে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হয়েছে আফগানিস্তানের বিপক্ষে, সমালোচনা তো কম হয়নি। তো সেক্ষেত্রে এই কোরাম সমস্যাটা ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে, এই সমস্যাটা সামনের দিনগুলোতে কতটা মানে ফ্লেক্সিবল হবে বা কতটা সমাধান হয়ে যাবে? আমার মনে হয় সমাধান হবে না, কারণ এই ধরনের কথাবার্তা আলোচনা থাকবে। সমাধান হবে না ইন সেন্স আমি বলছি যে এই আলোচনাটা আসলে থামবে না। কখনো কখনো জাকির আলীর মতো আরেকটা কোনো ক্যারেক্টার তৈরি হবে, তাকে নিয়েও আমরা এরকম কথা বলবো। কিন্তু অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের ভেতরে কি হয়, এটা ওই তাদের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত। বাইরে যেটা আসে আমার মনে হয় জাস্ট আ নয়েজ, সেদিকে আমরা হয়তো কথা বলতে পারি, বা টিমের ফোকাস করা উচিত হবে না সেদিকে। টিমের ফোকাস হবে টিমের দিকে পারফর্ম করা। জাকির আলীকে নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছে। এবার হচ্ছে ধরুন তিনি এবার নোয়াখালীতে গিয়েছেন এবং তার কোচ খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে জাকির আলীর এই যে লেগ সাইডে খেলার প্রবণতা, এটা আসলে তিনিও দেখেছেন। এবং এখন কিন্তু সামনে বিপিএল এর আগে আর কোনো খেলা নেই বাংলাদেশের, এবং এই লম্বা সময়ে আই হোপ যে ক্রিকেটাররা সবাই আসলে নিজের রিকভারি এবং এই দুর্বলতাগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন, যেটা খালেদ মাহমুদ সুজনের কাছে বারবারই প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি অ্যান্সার দিয়েছেন যে হ্যাঁ, তিনি আসলে খেয়াল করেছেন এবং এটা নিয়ে তিনি কাজ করবেন জাকির আলীর সঙ্গে। তো এটা শুধু জাকির আলী একটা এক্সাম্পল, আমার মনে হয় সমস্ত ক্রিকেটারদেরই একটা পুল তো এখন করা হয়েছে। আমাদের টি-20 এই বছরের আমরা যদি পারফরমেন্স দেখি, বাংলাদেশ স্ট্রাইক রেটে খুব ইমপ্রুভ করেছে, ছক্কা মারার একটা প্রবণতা বেড়েছে, এবং এই সমস্ত জায়গায় আমার মনে হয় আশরাফুলের যেরকম রোল আছে, একই সঙ্গে সালাউদ্দিন তো কাজ করছেনই, বাট প্রবাবলি দিস ইজ দ্য রাইট টাইম যে বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে যে আমাদের প্রবলেম যাচ্ছে দীর্ঘ সময় ধরে, আমাদের বোলার আমরা বলছি দিনের পর দিন ঠিকঠাক করছেন, কিন্তু ব্যাটিংয়ে সেই জায়গাটা নিয়ে বোধহয় কাজ করা এবং মিডল অর্ডার নিয়ে কাজ করা। বাট এগেইন সেইং দ্যাট এই আলোচনাটাও থাকবে। আপনি যখন বিশ্বকাপে দল দেওয়া হবে তখনও বলা হবে আচ্ছা ওকে কেন না হলো, এর সঙ্গে কোনো কোরাম বা সিন্ডিকেট আছে কিনা। বাট এগেইন এই আলোচনাটা আসলে একেবারেই বাইরের একটা নয়েজ, টিমে এটা প্রভাব ফেলা উচিত না। সামনে তো বিপিএল এর কথা যেহেতু বলেন, এখন রংপুর রাইডার্স যে দলটা বানিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আশরাফুল হয়তো প্রধান সহকারী কোচ হিসেবেই থাকবেন। সেখানে সুহান রয়েছে তার টিমে, তাহিদ হৃদয় রয়েছে, লিটন দাস রয়েছে, তিনজন মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার তার টিমে রয়েছে, এবং এই তিনজনকে তিনি গ্রুম আপ করার জন্য প্রায় এক মাসের মতো সময় পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সুহান কিন্তু খুব একটা ছন্দে নেই এবছর, তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 3 বার, যেখানে ম্যাচ খেলেছেন 9টা। তার মিডল অর্ডারে যে কন্ট্রিবিউশনটা থাকার কথা ছিল সেটা হয়নি। আশরাফুলের জন্য এটা কতটা বিগ অপরচুনিটি যে জাতীয় দলে তাদেরকে নিয়ে কাজ করার আগে, মানে বিশ্বকাপের আগে, এই বিপিএলে তিনি সেই সুযোগটা পাচ্ছেন? নিশ্চয়ই এটা আশরাফুলের জন্য তো দারুণ অপরচুনিটি বটে। এখন ধরুন আমরা অনেক সময় ক্রিকেটার আশরাফুলের সঙ্গে কোচ আশরাফুলকে হয়তো মিলিয়ে ফেলতে পারবো বা মিলিয়ে ফেলতে চাই। যেমন ধরুন ক্রিকেটার আশরাফুলকে বলা হতো আশরাফুল, তিনি নিজে প্রায়শই তার উইকেটের গুরুত্ব হয়তো অতটা দিতেন না, সেট হয়ে আউট হয়ে যেতেন, বাজে শট খেলতেন। হ্যাঁ, আশরাফুলকে নিয়ে সমস্ত কথাই বলা যায়, বাট তিনি যে একটা অসাধারণ ট্যালেন্ট বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের, সেটাও অস্বীকারের সুযোগ নেই। আশরাফুলের একটা এক্সপিরিয়েন্সে তিনি অন্য অনেকে চেয়ে গিয়ে, সেটা হচ্ছে আশরাফুল প্রত্যেক বছর নিয়ম করে একটা সার্টেন টাইম তিনি ইংল্যান্ডে ক্রিকেট খেলেছেন। হতে পারে সেটা কাউন্টি বি, সি, ডি যেখানেই খেলুক, বাট ওই ক্রিকেট কালচারের সঙ্গে থাকাটা ওখান থেকে তিনি নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে এসেছেন, এবং সেইটা আসলে তাকে অ্যাজ আ কোচ আমার ধারণা তাকে হেল্প করেছে বা করবে সামনের দিনগুলোতে। এবং অবশ্যই এটা তার জন্য একটা এটাও ধরুন এই যে যেটা বলা হচ্ছে লম্বা সময়ের জন্য যাবেন 2027, তো হয় না আমরা একটা বড় রেসের আগে একটা ব্রেক নেই, আশরাফুলের জন্যও তাই। সামনে বড় রেসের জন্য প্রস্তুত হওয়ার জন্য তিনি এই বিপিএলটাকে পাচ্ছেন, যেখানে প্রবাবলি তিনি তার নিজের কোচিংটা নিয়েও আরও কাজ করতে পারেন, কারণ এই বিপিএলে অনেক বড় কিন্তু প্লেয়ার পুলের বাইরেও একটা কোচিং প্যানেল থাকবে দেশি বিদেশে মিলে, তাদের সঙ্গেও কিন্তু আসলে আশরাফুলের অনেক কিছু হয়তো বা কথাবার্তা হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তিনি বুঝতে চেষ্টা করবেন হাউ ইট ওয়ার্কস, এবং সেসব ক্ষেত্রে সব কিছু মিলে তিনি হয়তো ক্রিকেটারদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সময় পাওয়া যায়, হয় না আয়ারল্যান্ড সিরিজের কয়দিনই তিনি সময় পেয়েছেন, প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল, কিন্তু বিপিএলে লম্বা সময় ধরে ক্যাম্প হবে, ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করার সুযোগ থাকবে, অনেক বেশি ম্যাচ থাকবে, এবং আশরাফুলের কাজের সুযোগ অনেক বেশি। আমি যদি লিটনের কথা স্পেসিফিকলি বলি, যে তার কাছ থেকে যেমন আমরা ক্যাপ্টেন্স নক আশা করছি সেটা পাচ্ছি না। 25টা টি20 খেলেছেন এবছর, 5টা 50 আছে, 132 স্ট্রাইক রেট ইমপ্রেসিভ, যেমনটা আপনি বলছেন যে এবছর বাংলাদেশের 4 ছক্কা মারার প্রবণতা আমরা দেখতে পেয়েছি। তারপরে আসলে ক্যাপ্টেন্স নক বলে যেটা থাকে আসলে একটা ধারাবাহিকতা, সেই জায়গায় লিটন দাসকে ফেরানো আশরাফুলের জন্য এই বিপিএল এ একই দলে দুজন রয়েছেন, এটা কি সম্ভব কিনা, বা সময়টা কি অল্প নাকি ঠিকঠাক আছে? সময় ঠিকঠাক আছে, এটা খুবই সম্ভব, কারণ হচ্ছে লিটন কুমার দাস আমাদের খুবই প্রলিফিক একজন ব্যাটার, এবং তিনি আসলে ধারাবাহিক লাল বলে সাদা, মানে টেস্টে লিটন মানে আমরা জানি হি উইল প্লে আ গুড ইনিংস, এটা গুড নক, কিন্তু শর্টার ভার্সন অফ ক্রিকেটে তার কি যেন হয়, এবং এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি আশরাফুল ফাইন্ড আউট করেছেন, এবং তিনি বলেছেন যে আসলে এটা মানসিক, এবং সেই জায়গাটা নিয়ে তিনি কাজ করবেন। কোথায়
লিটন কুমার দাস নিজেকে একটু স্টিফ মনে করছেন বা তিনি কনফিডেন্স পাচ্ছেন না, সেই জায়গাটাতে আসলে আশরাফুলের কাজের অপরচুনিটি। কারণ লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যান যিনি ধরুন টেস্টে এত রান করছেন এবং আমাদের ঘরোয়া ক্রিকেটেরও বা ডোমেস্টিক ক্রিকেটেও তিনি রেগুলার রান করেন, এবং একই সাথে ওয়ানডে এবং টি-20তে তিনটা ফরম্যাটে আসলে লিটন কুমার দাস তার স্ট্রাইক রেট যেরকম ভালো, একই সঙ্গে তার ব্যাটিং গড়টা আসলে ওরকম হওয়া উচিত, যেটা হচ্ছে না। তার মানে এই সমস্যাটুকু অবশ্যই কোচ হিসেবে আশরাফুলের ফাইন্ড আউট করা উচিত এবং বিপিএল দিয়ে সেটা তিনি করবেন বলে আমরা এক্সপেক্ট করছি। অবশ্যই লম্বা সময় পাচ্ছেন, 1 মাস এনাফ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। আশা করছি আশরাফুল তার অ্যাসাইনমেন্ট কিছুটা হলেও এগিয়ে যাবেন এই রংপুর রাইডার্সের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।